আসসালামু আলাইকুম দর্শক, আবার 12-13 ঘন্টা পর আবার উপস্থিত হলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। তারেকের জন্য, তারেক জিয়া তারেক রহমানের জন্য দুটি অপশন খোলা আছে, দুটি পথ খোলা আছে। তারেক মায়ের রাজনীতি যদি অনুসরণ করে, সেটা তখন বিরোধী দল এবং জনগণকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। আর যদি হাসিনার পথ অনুসরণ করে, তখন হাসিনা যেরকম বিরোধী দল ছাড়া ভারতের প্রেসক্রিপশনে চলেছিল, সেইভাবে তারকে চলতে হবে এবং ক্রমে জনপ্রিয়তাহীন হয়ে যাবে হাসিনার মতো, ভারতের উপর নির্ভরশীল হয়ে যাবে। এখন সব কিছু নির্ভর করে তারেক রহমানের উপর। বেগম জিয়া ইসলামিক দল এবং অন্যান্য সব দলকে সাথে নিয়ে রাজনীতি করেছিলেন। জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরে এনেছিলেন, যেটা শেখ মুজিব ধ্বংস করেছিল বাকশাল গড়ার মধ্য দিয়ে। 3 টার্ম ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, অনেক বেশি পপুলার উনি ছিলেন বাংলাদেশে। জিয়া সব দলকে নিয়ে রাজনীতি করেছেন। হাসিনা ক্ষমতায় এসে ভারতীয় প্রেসক্রিপশন মতে দেশটা চালিয়েছেন। বিরোধী দল বিএনপি তথা জামাতকে দাঁড়াতে দেন নাই, দৌড়ের উপর রেখেছিল গ্রেপ্তার মামলা দিয়ে। হাসিনা যখন বুঝতে পারেন ভারত থেকে কিছু পাওয়ার নেই, হাসিনা কিন্তু ভারতকে অনেক কিছু দিয়েছেন, বিনিময়ে কিছু পান না। যখন হাসিনা বুঝতে পারেন ভারত থেকে কিছু পাওয়ার নেই, তখন চীন থেকে হাসিনা 2টি সাবমেরিন কিনে ভারতের রোশানলে পড়েছিল। ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, সম্পর্কের ভাটা পড়ে ভারতের সাথে হাসিনা। এবং এক পর্যায়ে হাসিনা বক্তৃতাকালে বলেছিল, ভারতকে আমি যা দিয়েছি যা আজীবন মনে রাখবে। আসলে আজীবন মনে রাখছে কিন্তু ভারত। হাসিনার সাথে বেইমানি করে নেই, হাসিনাকে এখনও আশ্রয় দিয়ে রেখেছে। হাসিনা বাংলাদেশের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী আইনের দৃষ্টিতে, তাকে আশ্রয় দিয়ে রেখেছে, যদিও বিশ্বের কেউ হাসিনাকে আশ্রয় দেয়নি। হাসিনার জনপ্রিয়তা না থাকায় পুরোপুরি ভারত নির্ভরশীল হয়ে গিয়েছিল। ভারতের সাথে চলতে গিয়ে হাসিনার পপুলারিটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এবং পুরোপুরি ভারত নির্ভরশীল হয়ে পড়েছিল। ভারত তিস্তা চুক্তি করবে বলে করলো না, নরেন্দ্র মোদী ধোঁকা দিয়েছে হাসিনাকে এবং এটা মমতা ব্যানার্জির উপর ছেড়ে দিয়েছে এবং আদালতের উপর ছেড়ে দিয়েছে। পরে তিস্তা চুক্তি আর হয়নি, করেনি নরেন্দ্র মোদী। হাসিনা দেশের অর্থনীতিটা ছারখার করেছিল। হাসিনা ভারতের উপর নির্ভর করে ভারত ফায়দা লুটেছিল। হাসিনার সাথে ভারতের একটা আর্থিক একটা পারিবারিক সম্পর্ক ছিল, যার কারণে হাসিনাকে বিপদের সময় আশ্রয় দিয়েছে। তারেক রহমানের অবস্থা যদি খারাপ হয়ে যায়, তারেক রহমান কি মনে করে ভারত তারেক রহমানকে আশ্রয় দিবে? ধরুন তারেক রহমানের অবস্থাটা খারাপ হয়ে গেল, তারেক রহমান কি মনে করে ভারত তারেক রহমানকে আশ্রয় দিবে? বিলকুল না। হাসিনার কেস এবং তারেক রহমানের কেস ভিন্ন আছে। হাসিনার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক ছিল। 10 ট্রাক অস্ত্রের ব্যাপারে ভারত তারেককে সন্দেহ করে, এখনও সন্দেহ করে। যে 10 ট্রাক উলফাদের কাছে যাওয়ার কথা ছিল, 10 ট্রাক উলফাদের কাছে যাওয়ার কথা ছিল, ভারত এখনও সন্দেহ করে। ভারতের বিভিন্ন নিউজ মিডিয়াতে এগুলি এখনও প্রচার হচ্ছে। এই 10 ট্রাক ভারত মনে করে উলফাদেরকে দিত হাসিনা, কিন্তু উলফাদের কাছে যাওয়ার আগেই এই অস্ত্র চালান ধরা পড়েছে চট্টগ্রামে। ভারতের সন্দেহের তীর কিন্তু তারেকের উপর। ভারতের মিডিয়াও সেভাবে বলছে, অনবরত খবর প্রচার করেছে। সন্দেহ করে 10 ট্রাক অস্ত্রের ব্যাপারে ভারত। আনন্দবাজার তারেককে সন্দেহ করে, আনন্দবাজার পত্রিকা
আর মতে বর্তমানে ভারতের নির্ভরযোগ্য হচ্ছে তারেক। এখন ভোল পাল্টে গেছে। তারেক যদি বিএনপির উপর আস্থা রাখছে এখন ভারত, আওয়ামী লীগের অবর্তমানে। তারেক যদি হাসিনা পথে চলে, তবে অদূর ভবিষ্যতে তারেকের পরিণতি কিন্তু হাসিনার মতো হতে বাধ্য হবে, এটা একেবারে বলা যায়। গণ আন্দোলনে যেভাবে হাসিনা পতন হয়েছে 2024 সালে জুলাই আগস্টে ছাত্র বিপ্লবের মাধ্যমে, তারেকেরও একই পরিণত হবে। কিন্তু তারেক কোথায় আশ্রয় নেবে যদি এরকম হয়? তিনটি ব্যাপার তারেককে মনে রাখতে হবে। মায়ের পথে চলবে না হাসিনার পথে চলবে, সেটা একটা ব্যাপার। আর মায়ের পথে চললে হাসিনা ভারতের রোষানলে পড়বে, আর হাসিনার পথে চললে দেশের বাংলাদেশের মানুষের রোষানলে পড়বে এবং তারেকের রাজনীতিক অস্তিত্ব একসময় বিলীন হয়ে যাবে হাসিনার মতো। আরেকটা জিনিস তারেককে খেয়াল রাখতে হবে, কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে। একদিনে বিএনপি কর্মীরা প্রায় বাংলাদেশের 50টির মতো জায়গায় হামলা করেছে। দ্বিতীয়টি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন মতো বাংলাদেশে চললে, ভারতের প্রেসক্রিপশন কিন্তু বাংলাদেশে চলবে না, এটা পরীক্ষিত হয়ে গেছে। সেই মতো তারেক চললে তারেকের অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে হবে তারেককে। এটা ইন্ডিয়ান প্রেসক্রিপশন মতো চললে হাসিনাকে যেভাবে ভারতে পাঠিয়ে দিয়েছে, তারেকেরও পরিণতি সেটা থেকে খুব একটা ব্যতিক্রম হবে না। হাসিনা বিপ্লবের ফলে থাকতে না পেরে পালিয়ে দিল্লি গিয়ে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে একরকম ধ্বংস হয়ে গেছে এবং দেউলিয়া হয়ে গেছে, কোনো অস্তিত্ব তেমন একটা দেখা যায় না। তৃতীয় নম্বর হচ্ছে প্রশাসনের ব্যাপারে তারেককে তীক্ষ্ণভাবে সজাগ থাকতে হবে। প্রশাসনের উপর পুরোপুরি নির্ভর করতে পারবে না। সকলে মনে করে প্রশাসনের কারসাজি ফলে তারেক জিয়া বর্তমানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, এটা আমার কথা না, এগুলো বিভিন্ন পত্রপত্রিকার কথা। বর্তমানে প্রশাসন তারেককে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা এনেছে, যাতে তারেক কিন্তু হাসিনার মতো প্রশাসনের উপর নির্ভর করে, তাইলে পরিণতি হাসিনার মতো হবে। তারেক টিকতে পারবে না। আর তারেককে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ভোটকে শ্রদ্ধা করতে হবে। না করলে জামাত এনসিপি খুব দ্রুতগতিতে রাস্তা দখল করবে এবং সাথে জনসমর্থন বেড়ে যাবে তাদের প্রতি। তারেকের জনপ্রিয়তা দ্রুত নিচের দিকে নামবে, যেভাবে হাসিনার হয়েছিল জনপ্রিয়তাহীন হাসিনা। তারেককে উৎখাত করবে, তখন আরেকটা বিপ্লব সাধিত হয়ে তারেক উৎখাত হওয়ার সম্ভাবনা থাকবে। ভোটের ফলে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে আসন নির্ধারণ হবে। এটা হবে যে পার্সেন্টেজের উপর, কয়টা আসন পেয়েছে সেটার উপর হবে না, এটা পার্সেন্টেজের উপর। যে যত পার্সেন্টেজ পাবে তার আসন তত বাড়বে। এখন উচ্চকক্ষের আসন কিন্তু বিএনপি বন্টন করতে বাধ্য হবে ভোটের কারণে। জামাত 43.7% ভোট পেয়েছে, সেই অনুযায়ী 44টি আসন পাবে উচ্চকক্ষে। জামাত 44টি আসন পাবে 43.7% ভোটের কারণে, আর বিএনপি 46টি আসন পাবে তার ভোটের কারণে। তো এখন এগুলা অ্যাভয়েড করলে তারেক জিয়ার জন্য অশনি সংকেত হয়ে দেখা দিবে সব কিছু। তখন ক্ষমতা টিকিয়ে রাখা খুবই দুষ্কর হয়ে যাবে। আমরা শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেছি, নেপালের পরিস্থিতি দেখেছি, বাংলাদেশের পরিস্থিতি দেখেছি, সিরিয়ার পরিস্থিতি দেখেছি। যখন কোনো একটা শাসক ডিক্টেটর হয়ে যায়, এটা উচ্চ কক্ষটা করেছে কোনো একটা শাসক ডিক্টেটর না হওয়ার জন্য। উচ্চকক্ষের কারণে এখন কোনো একটা বিল পাশ করাতে উচ্চকক্ষের সম্মতি লাগবে, অর্থাৎ বিএনপিকে জামাত এবং এনসিপির দ্বারস্থ হতে হবে কোনো একটা বিল পাশ করিয়ে নিতে, বিশেষ করে পররাষ্ট্র নীতি, অর্থনীতি এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে
একা চাইলে বিএনপি পারবে না, যদি করে সেটা গায়ের জোরে করবে, সেটা বাংলার মানুষের ভোটে যে রায় দিয়েছে সেই রায়কে অ্যাভয়েড করে করতে হবে। এটা আইন লঙ্ঘন হবে বিএনপির জন্য। দাঁড়িয়ে একটা ছোটখাটো যুদ্ধ শুরু করে দেওয়া যায়। AK-47, রকেট লঞ্চার আর হাজার হাজার গ্রেনেড। গন্তব্য ভারতের 7 সিস্টার্স। উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে কেটে আলাদা করে দেওয়া। আজ 22 বছর পর সেই ষড়যন্ত্রের যিনি মাস্টার মাইন্ড ছিলেন, যার নির্দেশে ভারতের বুকে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, তিনি আজ বাংলাদেশের মসনদে। বাংলাদেশের মানুষ যাকে এককালে অন্ধকারের রাজপুত্র বা ডার্ক প্রিন্স বলতো, সেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। তাহলে কি ভারতের সীমান্তে আবার সেই বারুদের গন্ধ ফিরে আসছে? উত্তরটা জানলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। এতদিন আমরা ভাবতাম ভারতের শত্রু শুধু পশ্চিমে, মানে পাকিস্তান, কিন্তু এখন মনে হচ্ছে আসল খেলাটা শুরু হবে আমাদের পেছনের দরজায়, মানে পূর্বে। বাংলাদেশ এমন একজনকে নেতা হিসেবে বেছে নিয়েছে যার গায়ে লেগে আছে সন্ত্রাসবাদ আর ভারত বিদ্বেষের তকমা। আমেরিকা পর্যন্ত যাকে অফিসিয়ালি 10% মিনিস্টার বলে ডাকত। বন্ধুরা, প্রতিবেশী দুর্বল হলে সমস্যা, কিন্তু প্রতিবেশী যদি ষড়যন্ত্রকারী হয় তবে সেটা মহা বিপদ। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। আসুন আবেগের বাইরে গিয়ে জিওপলিটিক্স বা ভূ রাজনীতির লজিকটা বুঝি। তারেক রহমান কে? সহজ কথায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে। কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন তারেক রহমান ছিলেন পর্দার আড়ালের রাজা বা শ্যাডো প্রাইম মিনিস্টার। সেই সময় ঢাকায় একটা অলিখিত নিয়ম ছিল, প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও থেকে দেশ চলতো না, দেশ চলতো বনানীর একটা বিশেষ বাড়ি থেকে, যার নাম ছিল হাওয়া ভবন। এই হাওয়া ভবন ছিল দুর্নীতির আঁতুড়ঘর। কিন্তু ভারতের জন্য চিন্তার বিষয় দুর্নীতি ছিল না, চিন্তার বিষয় ছিল স্ট্র্যাটেজিক ডেপথ। স্যাটেলাইট ইমেজ আর ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে 2004 সালে চট্টগ্রাম বন্দরে যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, তার সোর্স ছিল চীন এবং পাকিস্তান, আর রুটটা ছিল মায়ানমার হয়ে বাংলাদেশ। তদন্তে উঠে এসেছিল যে এই বিপুল পরিমাণ অস্ত্র ভারতের উলফা এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ছক কষা হয়েছিল। আর এই পুরো অপারেশনটার রিমোট কন্ট্রোল ছিল ওই হাওয়া ভবনে বসে থাকা তারেক রহমানের হাতে। এমনকি 2004-এর 21শে আগস্ট শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়, যেখানে তিনি কোনো মতে প্রাণ বেঁচে যান, সেই হামলার ব্লুপ্রিন্টও নাকি এই মস্তিষ্ক থেকেই বেরিয়েছিল। অর্থাৎ এই লোকটির অতীত রেকর্ড বলছে ইনি শুধু রাজনীতি করেন না, ইনি অস্থিরতা বা ইনস্টেবিলিটি এক্সপোর্ট করেন। এখন আমি আপনাদের সেই তথ্যটা দেব যেটা সাধারণত মেইন স্ট্রিম মিডিয়াতে আপনারা ওভাবে পাবেন না। ঢাকার অলিতে গলিতে কান পাতলে আজও একটা কথা শোনা যায়, আমেরিকা কেন তারেক রহমানকে 10% মিনিস্টার নাম দিয়েছিল। ভেতরের খবর হলো 2001 থেকে 2006 সালের সময়কালে বাংলাদেশে যদি কেউ একটা ছোট্ট ব্রিজও বানাতে চাইতো বা কোনো বড় কোম্পানি যদি বিজনেস করতে আসতো, তবে ফাইলের ওপর প্রধানমন্ত্রীর সই লাগতো না, লাগতো তারেক রহমানের গ্রিন সিগন্যাল। আর সেই সিগন্যালের দাম ছিল প্রজেক্টের মোট ভ্যালুর 10%। এটা কোনো ট্যাক্স ছিল না, এটা ছিল তারেক রহমানের ব্যক্তিগত কাটমানি। কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় ইনসাইডার সিক্রেট বা গোপন আশঙ্কার জায়গাটা হলো অপারেশন চিকেন স্নেক। তারেকের প্রতিষ্ঠ মহল এবং তৎকালীন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারেকের একটা সুপ্ত বাসনা ছিল ভারত থেকে আসামকে বিচ্ছিন্ন করা। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকে অস্থিরতা তৈরি করে ভারতকে চাপে ফেলার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার ছিল। আজ যখন তিনি ক্ষমতায় ফিরেছেন, তাও আবার 17 বছর লন্ডনে নির্বাসনে থাকার পর, স্বভাবতই প্রশ্ন উঠছে সেই পুরনো ফাইলগুলো কি আবার খোলা হবে? চীন এবং পাকিস্তান তো ওত পেতে বসেই আছে, তারা শুধু খুঁজছিল এমন একজনকে যে ভারতের সীমান্তে বসে কাজটা করে দেবে। আর তারেক রহমানের ট্র্যাক রেকর্ড বলছে ইনি এই কাজের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। তবে মজার ব্যাপার কি জানেন, 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান এখন একেবারে সাধুর বুলি আওড়াচ্ছেন। তিনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বদলার রাজনীতি আর হবে না,
ভারতের সাথে ব্যালেন্স করে চলবো। শুনতে খুব ভালো লাগছে তাই না? যেন বাঘ হঠাৎ করে ঘাস খাওয়া শুরু করেছে। কিন্তু জিও পলিটিক্সে একটা কথা আছে, ক্ষমতা মানুষের স্বভাব বদলায় না, বরং তার আসল রূপটা প্রকাশ্যে আনে। আজকের বাংলাদেশ আর 2004-এর বাংলাদেশ এক নয়, আর আজকের ভারতও 2004-এর ভারত নয়। 2026-এর ভারত জানে কিভাবে নিজের স্বার্থ রক্ষা করতে হয়। তারেক রহমান যদি ভেবে থাকেন যে তিনি আবার হাওয়া ভবনের স্টাইলে ভারতের পিঠে ছুরি মারবেন, তবে তিনি ভুল ভাবছেন। কারণ আজকের ভারত চোখে চোখ রেখে কথা বলতে জানে, প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করারও ক্ষমতা রাখে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।